দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংগঠিত সবথেকে রক্তক্ষয়ী যুদ্ধের কথা বললে সবার আগেই আসবে ভিয়েতনাম যুদ্ধের কথা। 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর যুদ্ধের মারা গিয়েছিল প্রায় 37 লক্ষ মানুষ, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন বেসামরিক ভিয়েতনামি নাগরিক। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে খুব কম সাহিত্য বা সিনেমাই হয়তো আমাদের নজরে এসেছে, যার অন্যতম কারণ এই যুদ্ধে বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পরাজয়। অত্যন্ত বিতর্কিত এই যুদ্ধের পটভূমি আজকে আলোচনা না করে আজকে আমরা এই যুদ্ধের সময় সংগঠিত মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ বোম্বিং ক্যাম্পেইন অপারেশন রোলিং থান্ডার নিয়ে আলোচনা করব, যা এই যুদ্ধে বেসামরিক নাগরিক হতাহতের অন্যতম প্রধান কারণ। 1955 সালে কমিউনিস্ট উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন যুক্তরাষ্ট্র কমিউনিস্ট বিরোধী মনোভাবের জন্য দক্ষিণ ভিয়েতনামকে সহায়তা দেওয়া শুরু করে। কমিউনিস্ট উত্তর ভিয়েতনাম ও দক্ষিণে তাদের গেরিলা বাহিনী ভিয়েতকং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গঠন করে এবং তাদের প্রত্যক্ষ অর্থনৈতিক এবং সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখে। যদিও দক্ষিণ ভিয়েতনামে মার্কিন সামরিক উপস্থিতি ছিল, কিন্তু সম্মুখ যুদ্ধে তারা অংশগ্রহণ করে 1964 সালে। এর কারণ হিসাবে তারা গালফ অব তনকিনে আমেরিকান যুদ্ধ জাহাজ ইউএসএস ম্যাডক্সের ওপর উত্তর ভিয়েতনামের পেট্রোল বোট হামলাকে দায়ী করে। অনেক বিশেষজ্ঞই এই ঘটনাকে সাজানো নাটক হিসাবে আখ্যায়িত করলেও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন এই হামলাকে আগ্রাসন হিসাবে আখ্যায়িত করে ভিয়েতনাম যুদ্ধে সরাসরি অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। 1965 সালের 24 ফেব্রুয়ারি যখন তিনি এবং তার নিরাপত্তা মন্ত্রী রবার্ট এস ম্যাকনামারার অপারেশন রোলিং থান্ডার পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন এর উদ্দেশ্য ছিল মূলত রাজনৈতিক। প্রেসিডেন্ট জনসন মার্কিন সামরিক সক্ষমতার নমুনা প্রদর্শনের মাধ্যমে উত্তর ভিয়েতনামের নেতৃত্বকে যুদ্ধে বিরতি টানতে বাধ্য করতে চেয়েছিলেন। শুধু তাই নয়, উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট নেতারা যে মার্কিন এই এরিয়াল বোম্বিং ক্যাম্পেইনের বিরুদ্ধে পুরোপুরি অসহায় এবং দেশ পরিচালনায় অক্ষম তা প্রমাণ করাও ছিল তাদের উদ্দেশ্য। মার্কিন বিমান বাহিনীর সর্বাধিনায়ক কার্টিস লিমেও অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রেসিডেন্টকে কথা দিয়েছিলেন যে বিশ্বের সবথেকে শক্তিশালী বিমান বাহিনী মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কমিউনিস্টদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাবে। যদিও বাস্তবতা ছিল ভিন্ন। এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে তারা ভিয়েতনামের জনগণের সাথে যে অপরাধ করেছিলেন তার বোঝা এখনো ভিয়েতনামের জনগণ বয়ে বেড়াচ্ছে। 1965 সালের 24 ফেব্রুয়ারি অনুমোদন পেলেও যুক্তরাষ্ট্র তাদের মিত্র দক্ষিণ ভিয়েতনামকে নিয়ে প্রথম হামলা চালায় মার্চের 2 তারিখ। উভয় বাহিনীর প্রায় 100 বিমান ইনবাং এর একটি অস্ত্রাগারে হামলা চালায়। শুরুতে অপারেশন রোলিং থান্ডার মাত্র কয়েক সপ্তাহ পরিচালনার কথা থাকলেও মার্কিন বিমানবাহিনী এবং ইউএস মেরিন প্যাসিফিক কমান্ড এই বিমান হামলা প্রায় 3 বছর অব্যাহত রাখে। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নিও। শুধু তাই নয়, উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট নেতারা যে মার্কিন এই এরিয়াল বোম্বিং ক্যাম্পেইনের বিরুদ্ধে পুরোপুরি অসহায় এবং দেশ পরিচালনায় অক্ষম তা প্রমাণ করাও ছিল তাদের উদ্দেশ্য। মার্কিন বিমান বাহিনীর সর্বাধিনায়ক কার্টিস লিমেও অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রেসিডেন্টকে কথা দিয়েছিলেন যে বিশ্বের সবথেকে শক্তিশালী বিমান বাহিনী মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কমিউনিস্টদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাবে। যদিও বাস্তবতা ছিল ভিন্ন। এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে তারা ভিয়েতনামের জনগণের সাথে যে অপরাধ করেছিলেন তার বোঝা এখনো ভিয়েতনামের জনগণ বয়ে বেড়াচ্ছে। 1965 সালের 24 ফেব্রুয়ারি অনুমোদন পেলেও যুক্তরাষ্ট্র তাদের মিত্র দক্ষিণ ভিয়েতনামকে নিয়ে প্রথম হামলা চালায় মার্চের 2 তারিখ। উভয় বাহিনীর প্রায় 100 বিমান ইনবাং এর একটি অস্ত্রাগারে হামলা চালায়। শুরুতে অপারেশন রোলিং থান্ডার মাত্র কয়েক সপ্তাহ পরিচালনার কথা থাকলেও মার্কিন বিমানবাহিনী এবং ইউএস মেরিন প্যাসিফিক কমান্ড এই বিমান হামলা প্রায় 3 বছর অব্যাহত রাখে। ধারণা করা হয় এই 3 বছরে মার্কিন বিমানবাহিনী এবং ইউএস মেরিন ভিয়েতনামে প্রায় 40 লক্ষ থেকে 80 লক্ষ টন বোমা ফেলেছিল, যা ছিল সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিস্ফোরকের চেয়েও বেশি।
প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন আশা করেছিলেন এই অপারেশনের চাপে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামের গেরিলা বাহিনী এনএলএফ-কে সহায়তা করা বন্ধ করবে। তিনি মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্ট নো দিন দিয়েনের পরামর্শে উত্তর ভিয়েতনামেরও বিমান হামলা জোরদার করেন। তারা মূলত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কমিউনিস্ট ভিয়েতনামের প্রশাসনিক এবং সামরিক সক্ষমতা ধ্বংস করে তাদের বিনাশর্তে আত্মসমর্পণ নিশ্চিত করতে চেয়েছিলেন। উল্লেখ্য যে অপারেশন রোলিং থান্ডারের আগেও মার্কিন বাহিনী 1961 সাল থেকে 1964 সাল পর্যন্ত বেশ কিছু বোম্বিং ক্যাম্পেইন পরিচালনা করছিল, যার উদাহরণ হিসাবে বলা যায় 1962 সালে প্রেসিডেন্ট জন ফ্রাঙ্কলিন কেনেডি অনুমোদিত অপারেশন র্যাঞ্চ হ্যান্ড। যুদ্ধের সময় উত্তর ভিয়েতনাম থেকে দক্ষিণ ভিয়েতনামে সেনা, রসদ, অন্যান্য সরঞ্জাম পাঠানোর জন্য এনএলএফ পরিচালিত হাজার হাজার সুড়ঙ্গ ছিল। উত্তর ভিয়েতনামে হামলার পাশাপাশি গহীন জঙ্গলে এনএলএফ-এর আস্তানাগুলো ছিল। অপারেশন রোলিং থান্ডারের প্রধান লক্ষ্যবস্তু মার্কিন বাহিনীর ধারণা ছিল তাদের অত্যাধুনিক প্রযুক্তির কাছে উত্তর ভিয়েতনাম এবং ভিয়েতকং গেরিলারা ন্যূনতম প্রতিরোধ গড়তেও সক্ষম হবে না। তারা আশা করছিল কয়েক সপ্তাহের মধ্যে সমগ্র ভিয়েতনামের আকাশ দখল করে ধরে রাখতে পারলেই ভিয়েতনাম যুদ্ধের আশানুরূপ ফলাফল অর্জন করা যাবে। কিন্তু উত্তর ভিয়েতনাম প্রযুক্তিগতভাবে মার্কিন বিমান বাহিনীর থেকে অনেক পিছিয়ে থাকলেও তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। ততদিনে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন এবং চীনও উত্তর ভিয়েতনামকে সামরিক সহায়তা দেওয়া শুরু করে। সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনাম যুদ্ধে সরাসরি সেনা প্রেরণ না করলেও মার্কিন বিমান বাহিনীকে প্রতিরোধ করার জন্য প্রযুক্তি এবং অস্ত্র দিয়ে সহায়তা করা অব্যাহত রাখে। ধারণা করা হয় অপারেশন রোলিং থান্ডারের শতকরা 75% বোম্বিং এই বিমানটির সাহায্যে করা হয়েছিল। বিমানটি উল্লেখযোগ্য সাফল্য রাখতে পারলেও 1968 সালে এই অপারেশনের শেষে মার্কিন বিমান বাহিনীর অর্ধেক F-105 ধ্বংসপ্রাপ্ত হয়। F-105 থান্ডার চিফ বিধ্বস্ত হওয়ার হার অনেক বেশি হওয়ায় মার্কিন বিমান বাহিনী F-4 ফ্যান্টম যুদ্ধবিমান ব্যবহার করা শুরু করে এবং এর সক্ষমতার প্রমাণ দেয়। অপারেশনের শেষের দিকে সকল F-105 থান্ডার চিফ যুদ্ধ বিমানকে এই বিমান দ্বারা প্রতিস্থাপন করা হয়। F-4 ফ্যান্টম যুদ্ধ বিমানের সবথেকে বড় সীমাবদ্ধতা ছিল ভিয়েতনামের ঝড় বৃষ্টি প্রবণ আবহাওয়ার জন্য এটি সুবিধাজনক ছিল না। P-52 ছিল অপারেশন রোলিং থান্ডারের ব্যবহার হওয়া মার্কিন বাহিনীর সবথেকে ভারী বোমারু বিমান। যুদ্ধের সময় ভারী বৃষ্টিপাতের সময় যখন F-4 ফ্যান্টম বিমানের ব্যবহারের সীমাবদ্ধতা দেখা যেত তখন এই P-52 বিমানই ছিল তাদের প্রধান বিকল্প। উল্লেখ্য যে 1950 সালে বাহিনীতে প্রথম সংযোজনার পর থেকে এই বোমারু বিমানটি এখনও মার্কিন বিমান বাহিনীর অন্যতম ভরসার প্রতীক। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় 58টি P-52 বিমান সক্রিয় দায়িত্ব পালন করছে এবং আরও প্রায় 18 থেকে 30টি বিমান রিজার্ভে রাখা হয়েছে। মার্কিন মেরিন কোরের ব্যবহৃত বিমানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডগলাস A-1 স্কাই রেইডার। ডগলাস A-4 স্কাইহোক অপারেশনের পর প্রায় 1/3 ধ্বংসপ্রাপ্ত এবং গ্রামেন A-6 ইন্ট্রুডার। অপারেশনের শুরুতে প্রযুক্তিগতভাবে অনেক বেশি এগিয়ে থাকা মার্কিন বাহিনীর সাথে উত্তর ভিয়েতনামিরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে না ভাবা হলেও তা পুরোপুরি সত্যি ছিল না। যুদ্ধের পুরো সময় সোভিয়েত এবং চীনারা কমিউনিস্ট ভিয়েতনামীদের অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে সাহায্য করে যায়, যা দিয়ে তারা মার্কিনীদের যথেষ্ট পরীক্ষায় ফেলতে সক্ষম হয়। শুরুতে ভিয়েতনাম বিমান বাহিনীর প্রধান ভরসার প্রতীক ছিল সোভিয়েত MiG-17 বিমান, যা পরবর্তী সময়ে MiG-21 দ্বারা প্রতিস্থাপিত হয়। স্যাম সিস্টেম অধিক উচ্চতায় উড্ডয়নরত বিমানের জন্য অধিক কার্যকর বিধায় মার্কিন বিমান তুলনামূলক কম উচ্চতায় অপারেশন পরিচালনা করত, যার ফলে তারা উত্তর ভিয়েতনামের বিমান বিধ্বংসী অস্ত্রের সহজ শিকারে পরিণত হয়। তাই প্রযুক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে থাকলেও অধিকাংশ মার্কিনী ক্ষয়ক্ষতির জন্য এই বিমান প্রতিরোধ ব্যবস্থাকে দায়ী করা যায়। ভিয়েতনাম যুদ্ধের সময় সেখানে উত্তর ভিয়েতনামের পক্ষে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত সামরিক উপস্থিতি না থাকলে ধারণা করা হয় সেখানে উল্লেখযোগ্য পরিমাণে সোভিয়েত সামরিক বিশেষজ্ঞ মোতায়েন করা ছিল। মার্কিন বিমান বিধ্বংসী স্যাম সাইটগুলো সোভিয়েত জনবল দ্বারা পরিচালিত হতো।
এমন তথ্য প্রেসিডেন্ট জনগণ প্রশাসনের কাছে ছিল বিধায় তিনি এই স্যাম সাইটগুলোতে বিমান হামলা চালানোর বিপক্ষে ছিলেন। তার ধারণা ছিল যে সোভিয়েত নাগরিকদের মৃত্যুতে সোভিয়েত ইউনিয়নও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তাই আক্রান্ত হওয়া ছাড়া অথবা খুব জরুরি পরিস্থিতি ছাড়া তিনি এই বিমান প্রতিরোধ ব্যবস্থা উপর পাল্টা হামলা নিষিদ্ধ করেন। তাছাড়াও উত্তর ভিয়েতনামের চীনের সীমান্তবর্তী অঞ্চল হানয় এবং হাইপং শহরকেও বোমা হামলা থেকে মুক্ত ঘোষণা করা হয়। বিভিন্ন বিধিনিষেধ, নিশানা নির্ধারণে জটিলতা, আবহাওয়া এবং নিজেদের অনেক ক্ষয়ক্ষতির জন্য অপারেশন রোলিং থান্ডার শুরু থেকেই প্রত্যাশিত লক্ষ্যের থেকে অনেক পিছিয়ে ছিল। কমিউনিস্ট গেরিলা ভিয়েতকং বাহিনী মার্কিনীদের প্রধান লক্ষ্যবস্তু হলেও বাস্তবে বছরের পর বছর এই নির্মম বিমান হামলা প্রকৃত ভুক্তভোগী ছিল ভিয়েতনামের সাধারণ জনগণ। ভিয়েতনাম যুদ্ধে বেসামরিক নাগরিক হতাহতের অন্যতম প্রধান কারণ হিসাবে এই এরিয়াল রেইডকেই দায়ী করা হয়। পরিশেষে এই অপারেশনের সার্থকতা অত্যন্ত বিতর্কিত। অনেকের চোখে অপারেশন রোলিং থান্ডারের আংশিক সাফল্য থাকলেও তা যথেষ্টই প্রশ্নবিদ্ধ। 1695 সাল থেকে অপারেশনের শেষ পর্যন্ত মার্কিন বিমান হামলায় প্রতিপক্ষের প্রায় আনুমানিক $300 মিলিয়ন ক্ষয়ক্ষতি হলেও তাদের নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $1 বিলিয়ন ছাড়িয়ে যায়। ধারণা করা হয় এই সুদীর্ঘ 3 বছরের এরিয়াল রাইডে মার্কিন বিমানবাহিনী এবং মার্কিন মেরিন কোরের প্রায় 700 থেকে 900 বিমান বিধ্বস্ত হয়। শুরু থেকেই দৃশ্যমান কোনো সাফল্য না থাকায় এবং দিন দিন খরচ এবং ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাওয়ায় 1969 সালের জানুয়ারি মাসেই অপারেশন রোলিং থান্ডার সাময়িকভাবে স্থগিত করা হয় এবং 2 মাস পর এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। তবে অপারেশন রোলিং থান্ডারের সমাপ্তির মাধ্যমে ভিয়েতনামের মানুষের দুর্ভাগ্যের সমাপ্তি হয়েছিল ভাবলে ভুল হবে। 1968 সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ক্ষমতায় আসলে তিনি ভিয়েতনাম যুদ্ধ থেকে সম্মানজনক বিদায় নেওয়ার আশ্বাস দেন। কিন্তু 1972 সালে তিনি নিজেই অপারেশন লাইনব্যাকার নামক নতুন এরিয়াল ক্যাম্পেইন অনুমোদন করেন। 1973 সালের ভিয়েতনামে যুদ্ধে মার্কিন ইতিবাচক ফলাফল অসম্ভব বুঝতে পেরে তিনি চুক্তি সম্পন্ন করেন এবং 1974 সালের মধ্যে ভিয়েতনাম থেকে সকল মার্কিন কার্যক্রম এবং সৈন্য প্রত্যাহার করেন। এর মাধ্যমে দক্ষিণ ভিয়েতনামের সামরিক কাঠামো ভেঙে পড়ে। এর পরিপ্রেক্ষিতে উত্তর ভিয়েতনাম 1975 সালের 30 এপ্রিল দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগন দখল করে নিতে সক্ষম হয়, যার মাধ্যমে দীর্ঘ প্রায় 20 বছরের রক্তক্ষয়ী ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে। তো বন্ধুরা, এই ছিল ভিয়েতনামের উপর আমেরিকান সৈন্যদের নৃশংস অত্যাচারের সেই নির্মম ইতিহাস। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নিও।